নীলগিরি পর্বতের কোলে ছিল এক ছোট অথচ সমৃদ্ধ রাজ্য, সুবর্ণপুর। ফুল দিয়ে সাজানো নদী মিলিয়ে রাজ্যটি ছিল যেন এক রূপকথার দেশ। সেখানে ছিলেন রাজা অরিন্দম এবং রানী সুবর্ণলতা। তারপর একদিন তাদের জীবনে এলো রাজ্যের সবচেয়ে প্রিয় উপহার, একটি কন্যা সন্তান। নাম রাখা হলো রূপকথা। রূপকথা জন্মাবার পর থেকেই রাজপ্রাসাদে যেন সোনার আলো ছড়িয়ে পড়েছিল। সে হাসলেই প্রাসাদের পাথরের দালানগুলো প্রতিধ্বনি তুলত। রাজা তাকে কোলে নেওয়ার সময় বলতেন, আমার ছোট্ট সূর্য, তোর আলোতেই এই রাজ্য জ্বলে থাকবে। ও যেন সব সময় হাসতে পারে, ওকে আশীর্বাদ করুন। মা মা ফুলু। হ্যাঁ মা, এটা ফুল, তোর মতোই সুন্দর। চারপাশে ময়ূর ডাকে, নদীর শব্দ আসে। রাজপ্রাসাদে যেন একটুও ছায়া নেই। কেউ তখনও বুঝতে পারেনি সুখের আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। বাগানে বসন্ত বাতাস বইছে। রানী রূপকথাকে নিয়ে ফুল তুলছেন। রূপকথা, মা দাঁড়াও, পড়ে যাবে তো। মা মা ফুলু। ওই ফুলটা নেবে? তুমি দাঁড়াও, আমি এনে দিচ্ছি। রূপ, দৌড়, বাবাকে ডেকে আন। মা মা না। রাজা দৌড়ে আসছেন। দূর থেকে তার চিৎকার শোনা যায়। সুবর্ণা, সুবর্ণা! প্রাসাদের ভিতরে রানীকে নিয়ে যাওয়া হলো। চিকিৎসকরা ছুটে এলেন। মহারাজ, বিষটা অদ্ভুত, সাধারণ বিষ নয়। আমি চেষ্টা করছি। তুমি কিছু একটা করো, আমার রানী, আমার সুবর্ণলতা। রানী চোখ খুলে রাজার মুখ দেখে নরম স্বরে বললেন, রূপকথার খেয়াল রাখবেন, ও খুব ছোট। রাজার চোখ ভিজে যায়। তুমি আমাকে ছেড়ে যেও না সুবর্ণা, আমি পারবো না। রানী শেষবার রূপকথার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, মা তোর সাথে আছে সর্বদা। তারপর চোখ বন্ধ হয়ে যায়। রাজার মুখে আর্তনাদ। সুবর্ণলতা, না। মা মা চোখ খুলছে না কেন? কেউ উত্তর দিতে পারে না। রাজা বেশিরভাগ সময়ই একা থাকতেন, কারোর সাথে কথা বলেন না। মহারাজ, এভাবে থাকলে রাজ্য চলবে না। রাজকন্যাও এত ছোট, মাতৃস্নেহ প্রয়োজন। রূপকথার জন্য যদি কিছু করতে হয় তবে করব। মহারাজ, মহারাজ, রূপকথা খুব কাঁদছে, কিছুতেই চুপ হচ্ছে না। আপনি তাড়াতাড়ি চলুন। মা মা
তুমি কোথায় চলে গেলে? কি হয়েছে মা? এই তো আমি, কেঁদো না মা। মহারাজ, আমি আপনাকে বলেছিলাম রাজকন্যার একটা মায়ের প্রয়োজন মহারাজ। হ্যাঁ মহারাজ, রাজকন্যা এভাবে কাঁদলে অসুস্থ হয়ে পড়বে। রাজা কিছুক্ষণ ভাবলেন, তারপর ঠিক আছে, আমি দ্বিতীয় বিয়ে করতে রাজি, আমার রূপকথার জন্য। রাজকুমারী চন্দ্রমল্লিকা অসাধারণ সৌন্দর্যের অধিকারী। প্রথম দিনেই রূপকথাকে কোলে নিয়ে বললেন, আহা, তুমি তো একদম ফুল পরি, আমি তোমার নতুন মা। রাজা খুশি হয়ে বললেন, ধন্যবাদ মল্লিকা, রূপকথাকে ভালো রাখবে। মা, রানী মিষ্টি হেসে বলেন, হ্যাঁ মা, আমি আছি তোমার কাছে। কিন্তু তার চোখের গভীরে ছিল অন্য কিছু, হিংসা, অন্ধকার। সবাই চলে গেলে রানীর মুখের হাসি বদলে যায়। রানী নিচু গলায় রূপকথাকে বলে, তুই খুব ছোট, কিছুই বুঝিস না। রাজা তোকে সব দিতে চাই, কিন্তু আমি সেটা হতে দেব না। রাজ্যটা শুধু আমার, বুঝলি? রূপকথা ভয় পেয়ে বলে, আমি আমি কি ভুল করেছি মা? চুপ, রাজাকে কিছু বলবি না, বললে শাস্তি হবে। সেই দিন থেকেই রূপকথা ভয় পেতে শুরু করলো। একদিন রানী কাঁদতে কাঁদতে রাজাকে বললেন, মহারাজ, আজ রূপকথা আমাকে বলল তুমি আমার মা নও। আমি এত চেষ্টা করছি, তবুও আমাকে ঘৃণা করে। রাজা হতভম্ব। রূপকথা এমন বলেছে? ও তো খুব শান্ত। ও আমাকে ঠেলে দিল আর চলে যেতে বলল। রাজা আরও বিপর্যস্ত হয়ে পড়লেন। রূপকথা এসে বলল, কি হয়েছে বাবা? তোমার নতুন মায়ের সাথে খারাপ আচরণ কেন করছো? বাবা, আমি কিছুই করিনি। রাজা কড়া গলায় বলেন, মিথ্যে কথা বলো না রূপকথা, তোমার আচরণ ঠিক নয়। রূপকথা কাঁদতে কাঁদতে সেখানে থেকে চলে যায়। রাজকন্যাকে ঘুমিয়ে থাকতে দেখে রানী চন্দ্রমল্লিকা নতুন ফন্দি বার করে। তিনি নিজেই হাত কেটে দাগ তৈরি করেন, নিজে পড়ে গিয়ে হাঁটু আঘাত করেন। মরে গেলাম গো। কি হয়েছে আপনার? কি হয়েছে রানী? তোমার হাত কাটলো কিভাবে? মহারাজ, সবকিছু রূপকথা করেছে। আমি আমি করিনি বাবা, বিশ্বাস করো। চুপ রূপকথা, অত বাড়াবাড়ি করো না। আমি তোমার কাছে এই ব্যবহার আশা করিনি। এই কথা বলে রাজা রানী চন্দ্রমল্লিকাকে নিয়ে ঘর থেকে চলে যায়।
রাজপ্রাসাদের সিংহাসনের পাশে দাঁড়িয়ে চন্দ্রমল্লিকা চারপাশ দেখছেন। সবাই তাকে মেনে চলছে, আদেশ মানছে। সবাই আমাকে ভয় পায়, তবু কেন রাজা আমাকে পুরোটা নিজের মনে স্থান দেন না? চন্দ্রমল্লিকা রাজাকে দেখেন। রাজা রূপকথার পুরনো খেলনাটা হাতে নিয়ে বসে আছেন। মরা মানুষটা এখনো আমাদের মাঝে। ওই মেয়েটার চোখে তাকালেই সুবর্ণলতার ছায়া দেখা যায়। আয়নার সামনে বসে নিজেকে বলেন, আমি জীবিত থেকেও মরার মতো থাকবো কেন? এই প্রাসাদের রানী আমি, জায়গা আমাকেই নিতে হবে। তার চোখে আগুন জ্বলে ওঠে। বাগানের এক কোণে বসে রূপকথা একা খেলছে। রাজা কাছে এলে সে ধীরে জিজ্ঞেস করে, বাবা, তুমি আমাকে আর কোলে নাও না কেন? এমন নয় রূপকথা, আমি তো তোমাকেই ভালোবাসি মা। তুমি সব সময় নতুন নানিমার সাথে থাকো, আমার সাথে আগের মতো কথা বলো না। ওসব কল্পনা করছো, তুমি বড় হচ্ছে বলেই এমন মনে হচ্ছে। রূপকথা কিছু বলে না। সে শুধু মনে মনে ভাবে, মা থাকলে বাবা এমন করতো না। দূর থেকে চন্দ্রমল্লিকা এই দৃশ্য দেখছেন। এভাবেই বাবা মেয়ের মধ্যে দূরত্ব বাড়াবো আমি। রূপকথা, এসো, আজ আমরা একসাথে মিষ্টি বানাবো। রূপকথা অবাক। সত্যি? আমি কি পারবো? আমি চিৎকার করলে তুমি চুপ থাকবে, একটাও কথা বলবে না, বুঝেছো? আমি কেন? সবাই তাড়াতাড়ি এসো, রূপকথা আমাকে ধাক্কা দিয়ে হাড়ি ফেলে দিয়েছে, আমায় কেউ তোলো। দৌড়ে এলেন প্রাসাদের পরিচারিকারা। রানী কান্না জুড়ে দিলেন। কি হয়েছে রানীমা? আপনি পড়লেন কিভাবে? আমি কত ভালোবাসি ওকে, কিন্তু ও আমাকে অপমান করছে। রূপকথা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। পরিচারিকারা ভাবল রাজকন্যা হয়তো সত্যি দুরন্ত হয়ে গেছে, তাই এমন কাজ করেছে। সেই সন্ধ্যায় রাজা রানীর কথা শুনে রূপকথাকে শাসন করলেন, যা আগে কখনো করেননি। সেই শাসন রূপকথার হৃদয় ভেঙে দেয়। সময়ের সাথে সাথে রূপকথা বাবার থেকে দূরে যেতে লাগলো, আর রানী প্রতিদিন ছোট ছোট গল্প বানিয়ে রাজার কানে ঢালতেন। আজ রাজকন্যা আমাকে জাদুকরি বলেছে, আজ রাজকন্যা আমাকে ধমক দিয়েছে, আমি এর জন্য কিছুই করতে পারি না। রাজা হতাশ হয়ে বলতেন, রূপকথা আজকাল খুব বদলে যাচ্ছে। একদিন রাজা রূপকথাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই রানীর সাথে খারাপ ব্যবহার করছো?
বাবা, আমি তো কিছুই করিনি। কিন্তু রানী তো বারবার বলছে। রাজা কথা শেষ করতে না করতেই রূপকথার চোখ ভিজে উঠল। রাজা নীরব হয়ে গেলেন। সেই নীরবতা রূপকথার হৃদয় চিরে দিল। কি হয়েছে মা? কেউ আমাকে ভালোবাসে না, বাবাও না। শৈলবালা মনে মনে, আমি সব বুঝছি, কিন্তু কিছু করতে পারছি না। মহারাজ, ওকে কিছুদিন দূরের দুর্গে পাঠানো হোক। না, আমার মেয়ে আমার কাছেই থাকবে। ঠিক আছে, আপনি তো আজও মৃতরানীকেই ভালোবাসেন। রাজার বুক কেঁপে ওঠে। ঠিক আছে, কিছুদিনের জন্য। আর এক ধাপ এগোলাম।